ধরা যাক একটা খুব সুন্দর বাগানে একটা গোলাপ গাছের কচি পাতার ওপর একদম একা একটা ছোট্ট সবুজ জাপ পোকা বা প্ল্যান্ট লাউজ বসে আছে। দৃশ্যটা বেশ শান্ত, তাই না? হ্যাঁ, একদম নিরীহ একটা দৃশ্য বলে মনে হয়। ঠিক। দেখে মনে হতে পারে এই একটা মাত্র ক্ষুদ্র পোকা আর কী বা ক্ষতি করতে পারবে। কিন্তু আশ্চর্যের বিষয় হল মাত্র ৬ মাসের মধ্যে এই একটা নিরীহ পোকার বংশধরেরা এত বিপুল সংখ্যায় পৌঁছাতে পারে, যা মানে ১০টে ফুটবল মাঠের চেয়েও বড় একটা জায়গাকে পুরোপুরি ঢেকে ফেলার জন্য যথেষ্ট। আরে বাপরে, ১০টা ফুটবল মাঠ! প্রকৃতির এই কৌশলটা সত্যিই অবিশ্বাস্য। আমরা সাধারণত প্রকৃতিকে খুব শান্ত আর ভারসাম্যপূর্ণ বলে মনে করি। কিন্তু এই আপাত শান্ত রূপের পেছনে টিকে থাকার এক নির্মম আর বিশাল গাণিতিক লড়াই চলছে। আর আজকের এই গভীর আলোচনায় আমরা সেই রোমাঞ্চকর কৌশলটি উদ্ঘাটন করতে যাচ্ছি। দারুণ একটা বিষয়। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল ফরাসি প্রকৃতিবিদ জঁ অঁরি ফ্যাব্রা এর লেখা বিখ্যাত দ্য স্টোরি বুক অফ সায়েন্স বইয়ের আ নিউমারাস ফ্যামিলি নামের একটা অত্যন্ত আকর্ষণীয় অধ্যায়। হ্যাঁ, আর সেখানে আঙ্কেল পল এবং তার ৩ শ্রোতা মানে এমিল, জুলস ও ক্লেয়ারের মধ্যকার একটা শিক্ষণীয় গল্পের সূত্র ধরে আমরা দেখব প্রকৃতি কিভাবে এক নির্মম ধ্বংসযজ্ঞের মাধ্যমে এই জনসংখ্যার ভারসাম্য বজায় রাখে। একদম তাই। তো এই জাপোকাগুলো আসলে কিভাবে এত দ্রুত বংশবৃদ্ধি করে যে তা রীতিমতো একটা গাণিতিক বিভীষিকায় পরিণত হয়? এই বিষয়টা সত্যি চমকে দেওয়ার মতো। অন্যান্য সাধারণ পতঙ্গরা তো ডিম পাড়ে, তাই না? হ্যাঁ, ডিম পাড়ে। আর সেই ডিম শিকারীদের হাত থেকে লুকিয়ে রাখতে হয়। নির্দিষ্ট তাপমাত্রায় তা দেওয়ার প্রয়োজন হয়। হুম। আর ডিম ফুটে বাচ্চা বেরোতেও তো বেশ অনেকটা সময় লেগে যায়। এই পুরো সময়টায় তারা অত্যন্ত অরক্ষিত থাকে। ঠিক বলেছেন। কিন্তু আঙ্কেল পল গল্পে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে জাপোকা এই দীর্ঘ আর ঝুঁকিপূর্ণ প্রক্রিয়াটি পুরোপুরি এড়িয়ে যায়। এরা কোনো ডিমই পারে না। ডিম পারে না? হ্যাঁ। মানে সরাসরি জীবন্ত বাচ্চার জন্ম দেয়। একদম। বিজ্ঞানীরা এই ধরনের বিশেষ প্রক্রিয়াকে পার্থেনোজেনেসিস বা অণ্ডহীন প্রজননের একটা রূপ হিসেবে ব্যাখ্যা করেন। তার মানে ডিম ফুটে বাচ্চা হওয়ার যে অপেক্ষার সময়, সেটা এরা একদমই ব্যয় করছে না। হ্যাঁ, আর সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো জন্ম নেওয়ার মাত্র ২ সপ্তাহের মধ্যেই এই নতুন বাচ্চারা পুরোপুরি পূর্ণবয়স্ক হয়ে যায়। মাত্র ১৪ দিনের মাথায়। মানে তারা নিজেরাই আবার নতুন করে জীবন্ত বাচ্চার জন্ম দিতে শুরু করে। ঠিক তাই। আর এটা কোনো বিরল ঘটনা নয়। বছরের অন্তত অর্ধেক সময় জুড়ে, মানে পুরো বসন্ত ও গ্রীষ্মকাল ধরে এই প্রক্রিয়া একটানা চলতে থাকে। সর্বনাশ! মাত্র ২ সপ্তাহ জন্মাচ্ছে আর চোখের পলকেই নিজেরাই নতুন প্রজন্মের জন্ম দিচ্ছে। হ্যাঁ, যদি বছরের অর্ধেক সময় ধরে এই চক্র চলতে থাকে, তবে ৬ মাসে তো এদের অন্তত ১২টি প্রজন্ম তৈরি হয়ে যাওয়ার কথা। ১২টি প্রজন্ম। আর এখানেই তো সাধারণ গণিত তার ভয়ঙ্কর রূপ ধারণ করে। আঙ্কেল পল তো খুব রক্ষণশীল একটা হিসাব ধরেছেন, তাই না? ধরা যাক প্রথম প্রজন্মের একটা জাপ পোকা মাত্র ১০টি বাচ্চার জন্ম দিল। এই হিসাবটা শোনার পর ওই বিখ্যাত পুরনো উপমাটার কথা মনে পড়ে যাচ্ছে। ওই যে দরবেশের গমের দানার উপমাটি। হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল পলও বইটিতে সেটা উল্লেখ করেছেন। দাবার ছকের প্রথম ঘরে একটি গমের দানা, দ্বিতীয় ঘরে ২টি, তৃতীয় ঘরে ৪টে। ঠিক। এভাবে প্রতি ঘরে দ্বিগুণ করতে করতে ৬৪ বার গুণ করলে সেই গমের দানা এত বেশি হয়ে যায় যে তা সারা পৃথিবীকে ১ আঙ্গুল গভীরতায় ঢেকে ফেলতে পারে। উপমাটি এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। গাণিতিক সূচক বা এক্সপোনেনশিয়াল গ্রোথ কিভাবে কাজ করে তা বোঝার জন্য এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না। কিন্তু দাবার ছকের ওই হিসাবে তো সংখ্যাটি প্রতি ধাপে শুধু দ্বিগুণ হয়। জাবপোকাদের হিসাবটা তো আরও ভয়ঙ্কর। একদম ঠিক ধরেছেন। এরা তো শুধু দ্বিগুণ হচ্ছে না, এরা প্রতি প্রজন্মে একবারে ১০ গুণ বৃদ্ধি পাচ্ছে। ১০ গুণ? মানে একেবারে মাল্টিপ্লাইড বাই 10? হ্যাঁ, প্রথম পোকাটি থেকে জন্ম নিল ১০টি বাচ্চা। ২ সপ্তাহ পর ওই ১০টি বাচ্চার প্রত্যেকে যখন আবার ১০টি করে জন্ম দেবে, তখন দ্বিতীয় প্রজন্মে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে ১০০-তে। আর তৃতীয় প্রজন্মে? সেই ১০০ জন জন্ম দেবে ১,০০০টি বাচ্চার। চতুর্থ প্রজন্মে ১০,০০০, পঞ্চম প্রজন্মে ১,০০,০০০। ঠিক এভাবেই যদি আমরা মাত্র ১১ বার এই ১০ গুণ বৃদ্ধির হিসাবটা করি, তবে সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছায় জানেন? ১০০ বিলিয়ন। ১০০ বিলিয়ন মানে ১০,০০০ কোটি।
একটা মাত্র গোলাপ পাতার উপর বসে থাকা পোকা থেকে শুরু করে মাত্র কয়েক মাসের মধ্যে 100 বিলিয়ন পোকা। হ্যাঁ, এই সংখ্যাটা এতই বিশাল যে একে মস্তিষ্কে ধারণ করাও কঠিন। আঙ্কেল পল কিছু চমৎকার বাস্তব উদাহরণ দিয়েছেন এটা বোঝাতে। কি রকম উদাহরণ? ধরা যাক এই 100 বিলিয়ন পোকাকে একটা একটা করে গোনার কাজ শুরু হলো। কেউ যদি প্রতিদিন টানা 10 ঘন্টা করে শুধু পোকা গোনার কাজই করে হুম। আর প্রতি সেকেন্ডে একটি করে পোকা গোনে, হ্যাঁ। তবুও এই বিশাল বংশধরদের গুনতে তার 10,000 বছর সময় লেগে যাবে। বাপরে, 10,000 বছর? মানে মানব সভ্যতার লিখিত ইতিহাসের চেয়েও বেশি সময় লাগবে শুধু একটা পোকার এক মৌসুমের বংশধরদের গুনতে? একদম তাই। আর ছোট্ট ক্লেয়ারকে আঙ্কেল পল বুঝিয়েছেন যে এই 11টি প্রজন্মের বংশধরদের যদি একেবারে গায়ে গায়ে লাগিয়ে একসাথে জড়ো করা হয় তবে তারা 10 হেক্টর জায়গা ঢেকে ফেলবে। 10 হেক্টর মানে একটা 100 মিটার লম্বা আর 100 মিটার চওড়া বাগানের চেয়েও 10 গুণ বড় জায়গা পুরোপুরি ঢেকে ফেলবে। হ্যাঁ, প্রায় 25 একর জায়গা জুড়ে শুধু পোকা আর পোকা কিলবিল করবে। ভাবতেই গায়ে কাটা দিয়ে ওঠে। এটা তো আক্ষরিক অর্থেই একটা দুঃস্বপ্ন। আচ্ছা, ডাঙার একটা ক্ষুদ্র পোকা যদি টিকে থাকার জন্য এত ভয়ঙ্কর প্রজনন ক্ষমতার আশ্রয় নেয়, তবে বৃহত্তর প্রাণীদের ক্ষেত্রে কি এই একই নিয়ম খাটে? খুব যৌক্তিক একটা প্রশ্ন। পৃথিবীর সবচেয়ে বড় জলাধার মানে মহাসাগরের তলদেশেও কিন্তু এই অতি প্রজননের ঘটনা ঘটছে। হ্যাঁ, বইয়ের সূত্র ধরে তো দেখছি সমুদ্রে কড, মাছ, হেরিং আর সার্ডিনের ক্ষেত্রেও একই ব্যাপার। ঠিক, প্রকৃতিতে দুর্বল প্রাণীদের টিকে থাকার মূল মন্ত্রই হল লক্ষ প্রাণ বিসর্জন দিয়ে একটি প্রাণ বাঁচিয়ে রাখা। এই মাছগুলো তো মহাসাগরের বাস্তুতন্ত্রে এক বিশাল খাদ্যের যোগানদাতা হিসেবে কাজ করে। মানে যখন এরা খাবারের খোঁজে যাত্রা করে তখন তারা আসলে এক মহাধ্বংসের মুখোমুখি হয়। একদম তাই। মহাসাগরের তলদেশ থেকে রাক্ষসী শিকারী মাছেরা এদের তাড়া করে, আকাশের ওপর থেকে ক্ষুধার্ত সামুদ্রিক পাখিরা ডাইভ দিয়ে এদের ছো মেরে তুলে নেয়। আর ডাঙার মানুষেরা তো আছেই। মানুষের ধ্বংসযজ্ঞের মাত্রা তো সবচেয়ে ভয়াবহ। হ্যাঁ, বড় বড় যান্ত্রিক নৌবহর নিয়ে মানুষ সমুদ্রে যায়, বিশাল জাল ফেলে একেবারে টন টন মাছ ধরে আনে। তারপর সেগুলো রোদে শুকানো হয়, লবণ মাখানো হয়, প্যাকেটে ভরে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠিয়ে দেওয়া হয়। এত বিশাল আকারে ধ্বংসযজ্ঞ চলার পরও মহাসাগরে কড বা হেরিং মাছের কোনো কমতি দেখা যায় না কেন? এর কারণ হল প্রকৃতি এই দুর্বল প্রজাতিগুলো টিকে থাকার জন্য এদের প্রজনন ক্ষমতাকে প্রায় অসীম করে দিয়েছে। হিসাব অনুযায়ী একটি মাত্র কড মাছ একবারে প্রায় 9 মিলিয়ন বা 90 লাখ ডিম পারে। দাঁড়ান, এখানে একটা বড় খটকা লাগছে আমার। একটা মাছ 90 লাখ ডিম পারে, এটা মানুষ জানল কি করে? মানে কেউ কি সত্যি সত্যি ল্যাবরেটরিতে বসে বা সমুদ্রের তীরে বসে এই 90 লাখ ডিম একটা একটা করে গুনেছে? এটা তো অসম্ভব। মজার ব্যাপার হলো গল্পের ছোট্ট ছেলে এমিলের মনেও ঠিক একই প্রশ্ন জেগেছিল। তাই নাকি? এমিল কি বলল? তারও মনে হয়েছিল যে লোক এই ডিমগুলো গুনেছে, তার ধৈর্য তো অসীম। কিন্তু আঙ্কেল পল তাকে খুব সুন্দর করে বুঝিয়েছেন যে বিজ্ঞানীরা আসলে কখনোই এই ডিমগুলো একটা একটা করে গুনেন না। একটু আগে জাপ পোকার বেলায় যেমন দেখলাম, প্রতিদিন 10 ঘন্টা করে গুনলেও তো একটা কড মাছের সব ডিম গুনতে প্রায় 1 বছর সময় লেগে যাবে। ঠিক বলেছেন। তাই বিজ্ঞানীরা ওজনের ভিত্তিতে গণনার একটা অত্যন্ত দারুণ এবং স্মার্ট কৌশল ব্যবহার করেন। আচ্ছা, ওজন করে? সেটা কিভাবে? তারা প্রথমে পুরো ডিমের থলি বা ওভেরির ওজন মেপে নেন। এরপর সেখান থেকে খুব সামান্য পরিমাণ, ধরা যাক মাত্র 1 গ্রাম ওজনের ডিম আলাদা করে নেন। যেহেতু 1 গ্রামের ডিমের সংখ্যা গোনা খুব সহজ, তাই তারা শুধু ওই 1 গ্রামের ডিমগুলোই গোনেন। একদম। তারপর সাধারণ ঐকিক নিয়মের অঙ্কের মতো ওই 1 গ্রামের ডিমের সংখ্যাকে পুরো ডিমের থলির মোট ওজন দিয়ে গুণ করে দেন। বাহ, কি চমৎকার এটা বৈজ্ঞানিক পদ্ধতি! এভাবেই খুব সহজে আর নিখুঁতভাবে পুরো 90 লাখ ডিমের হিসাব বের করে ফেলা যায়। কঠিন একটা কাজকে বুদ্ধির জোরে কত সহজ করে ফেলা হয়েছে। কিন্তু এই পুরো আলোচনার সবচেয়ে বড় ধাঁধাটা তো এবার সামনে চলে আসছে। কোন ধাঁধাটার কথা বলছেন? এই যে ডাঙায় একটা পোকা থেকে 100 বিলিয়ন জাব পোকা তৈরি হচ্ছে, আর সমুদ্রে এক একটা কড মাছ 90 লাখ ডিম পাড়ছে। এত বিপুল পরিমাণ ডিম বা বাচ্চা উৎপাদিত হওয়ার পরও আমাদের এই পৃথিবী কেন মাছে বা পোকায় ভরে যাচ্ছে না? দারুণ পয়েন্ট।
সাধারণ যুক্তিতে তো রাস্তায় হাঁটতে গেলে পোকার পাহাড়ে হোঁচট খাওয়ার কথা আর সমুদ্রে জলযানের চেয়ে মাছ বেশি থাকার কথা। ঠিক তাই, কিন্তু তা তো হচ্ছে না। এর উত্তর লুকিয়ে আছে প্রকৃতির নিজস্ব চেক এন্ড ব্যালেন্স বা ভারসাম্য রক্ষার ব্যবস্থার মধ্যে। প্রকৃতিতে এক অদৃশ্য মৃত্যুদূত নিরন্তর কাজ করে চলেছে। আচ্ছা, দ্য গ্রেট রিপার বা মৃত্যুদূত, এই মৃত্যুদূতে কি জীবন ও মৃত্যুর তীব্র লড়াইয়ে ভারসাম্য এনে পৃথিবীকে চিরযৌবনা করে রাখে? হ্যাঁ, যদি এই মৃত্যুদূত না থাকত তবে এই অতি প্রজনন ক্ষমতা খুব দ্রুতই পুরো পৃথিবীকে ধ্বংস করে দিত। এই মৃত্যুদূত বলতে কি আসলে নির্দিষ্ট কিছু শিকারী প্রাণীর কথা বোঝানো হচ্ছে, যারা শুধু এদের খাওয়ার জন্যই জন্মায়? একদম। আঙ্কেল পল বলছেন, ওই যে শুরুতে আমরা একটা আপাতশান্ত গোলাপ গাছের কথা ভেবেছিলাম, সেই গাছটা আসলে কোনো শান্ত জায়গা নয়। বরং একটা যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতি মুহূর্তে মৃত্যু ওত পেতে থাকে। হ্যাঁ, এই ছোট, নম্র আর দুর্বল জাপপোকাগুলো আসলে অন্যান্য বড় এবং নির্দিষ্ট কিছু শিকারীর প্রতিদিনের খাদ্য তালিকায় সবার ওপরে থাকে। বইতে তো একটা বিশেষ ধরনের পাখির কথা উল্লেখ আছে। পাখিটি ডিম থেকে সদ্য ফুটে বেরোয়ই নাকি শত শত জাপপোকা গিলে খায়। হ্যাঁ, তার আসল শক্ত খাবার খাওয়ার আগে শুধুমাত্র ক্ষুধা বা রুচি বাড়ানোর জন্য, যাকে আমরা অ্যাপেটাইজার বলি, তার জন্যই জাপপোকাগুলোকে খায়। বাপরে, শুধু পাখিরাই নয়, প্রকৃতি তো এমন কিছু নির্দিষ্ট কীটও তৈরি করেছে যাদের জন্মই হয়েছে জাপপোকাদের ধ্বংস করার জন্য। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শিকারী হল অ্যান্টস লায়ন বা পিঁপড়ে সিংহ নামের একটা বিশেষ কীট। আঙ্কেল পল এর গঠনের যে বর্ণনা দিয়েছেন তা রীতিমতো রোমহর্ষক। বর্ণনাটা সত্যি নজর কাড়ার মতো। দেখতে হালকা সবুজ রঙের একটা কীট, যার পিঠের ওপর দিয়ে একটা সাদা দাগ চলে গেছে। হ্যাঁ, আর যখন এটি নিজের শরীরটাকে একটু বাঁকিয়ে নেয়, তখন দেখতে অবিকল এক ফোঁটা চোখের জলের বা টিয়ার ড্রপের মতো লাগে। দেখতে চোখের জলের মতো হলেও জাপপোকাদের জন্য এটা তো সাক্ষাৎ যমদূত। এর শিকারের পদ্ধতিটা খুবই নিষ্ঠুর। এটি জাপপোকাদের বিশাল পালের ভেতর খুব চুপচাপ ঢুকে পড়ে। এরপর তার তীক্ষ্ণ আর ছুচালো মুখ দিয়ে পালের সবচেয়ে মোটা ও রসালো জাপপোকাটিকে গেঁথে ফেলে। তারপর ধীরে ধীরে তার ভেতরের সমস্ত রস শুষে খায়। একটা পোকা খাওয়া শেষ হলে সে আবার মাথা নামিয়ে আরেকটাকে গাঁথে। ঠিক এভাবে একটানা ২০টা, ৫০টা, ১০০টা পোকা সে চলতেই থাকে। এই পুরো দৃশ্যটা কল্পনা করলে একটা অদ্ভুত অ্যানালজি বা উপমা মাথায় আসে। অ্যান্টস লায়ন যেন জনাকীর্ণ কোনো ঘরে ঢুকে পড়া এক অদৃশ্য আততায়ী। হ্যাঁ, সে ভিড়ের মধ্যে থেকে একজনকে সরিয়ে দিচ্ছে, কিন্তু অন্যরা কেড়ি পাচ্ছে না। ব্যাপারটা অনেকটা এমন, ধরা যাক কোনো এক বিশাল বুফে রেস্তোরাঁয় প্রচুর মানুষ খেতে ব্যস্ত, প্লেটে থরে থরে খাবার সাজানো। হঠাৎ দেখা গেল পাশের টেবিল থেকে আস্ত একজনকে ধরে কেউ চিবিয়ে খেয়ে ফেলল। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিকভাবেই চারপাশে সবার খাবার ফেলে দৌড়ে পালানোর কথা। কিন্তু জাপপোকাদের ক্ষেত্রে ব্যাপারটা একদম উল্টো। শিকারী যখন তাদের দলের একজনকে ধরে খাচ্ছে, বাকিরা তখন নির্লিপ্তভাবে গোলাপ পাতার রস খেয়েই যাচ্ছে, কেউ পালাচ্ছে না। কারণ ওরা জানেই না পালানো কি জিনিস। খাওয়ার অপেক্ষায় থাকতে থাকতেই তারা খাচ্ছে, মানে দে ইট হোয়াইল দে আর ওয়েটিং টু বি ইটেন। একদম। উপমাটি জাপপোকাদের নির্বিকার আচরণের একদম সঠিক চিত্র তুলে ধরে। ওদের সত্যি কোনো বিকার নেই। টিকে থাকার জন্য ওরা পালানোর বদলে শুধু দ্রুত বংশবৃদ্ধির ওপর নির্ভর করে। অ্যান্টস লায়ন একটানা ২ সপ্তাহ ধরেই ধ্বংসযজ্ঞ চালায়। পেট ভরে যাওয়ার পর সে এই পালটার মাঝখানেই বসে আয়েশ করে খাবার হজম করে, আর হজম শেষ হলেই আবার নতুন করে শিকার শুরু করে। আর ২ সপ্তাহ ধরে রাক্ষসের মতো এই পোকা খাওয়ার পর এই অ্যান্টস লায়ন এমন একটা রূপ ধারণ করে যা কেউ কল্পনাই করতে পারবে না। হ্যাঁ, এটি একটা জাদুঘড়ি রূপান্তর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। এটি রূপান্তরিত হয়ে হেমেরোবিয়াস নামক এক সোনালি চোখের ড্র্যাগনফ্লাই পরিণত হয়। ঠিক, যার ডানাগুলো স্বচ্ছ, চোখগুলো জলজলে সোনালি, দেখতে অপরূপ সুন্দর। কিন্তু এর অতীতটা যে কতটা ভয়ঙ্কর আর রক্তক্ষয়ী তা শুধু ওই জাপ পোকারাই জানে। প্রকৃতির রূপান্তরের কি অদ্ভুত এক খেলা। তবে শুধু সোনালি চোখের ড্র্যাগনফ্লাই নয়, আরও একটা রাক্ষসে পতঙ্গের কথা আমরা বইতে পেয়েছি। লেডিবগ। লেডিবগের কথা না বললে এই মৃত্যুদূতদের তালিকা অসম্পূর্ণ থেকে যায়। লাল রঙের গোলগাল শরীর, গায়ে কালো কালো ছোপ, বাহ্যিকভাবে দেখতে সৃষ্টিকর্তার কি নিরীহ দর্শন একটা পোকা। নিরীহ? জাপ পোকাদের কাছে ওটা তো আস্ত একটা দানব। আঙ্কেল পলের ভাষায় লেডিবগ হলো একটা গ্লাটেন বা রাক্ষস।
হ্যাঁ, মনে হয় যেন শুধু জাপ পোকাদের বংশ নির্বংশ করার জন্যই ওর জন্ম হয়েছে। আর এখানে প্রকৃতির সেই সূক্ষ্ম কৌশলের চূড়ান্ত রূপটি আমরা দেখতে পাই। দুর্বলরা ধ্বংসের এই বিশাল বাহিনীর বিরুদ্ধে টিকে থাকে তাদের অগণিত সৈন্যবাহিনী দিয়ে। একদম, লক্ষ প্রাণ বিসর্জন দিয়ে তারা প্রজাতিকে বাঁচিয়ে রাখে। যে প্রাণী যত দুর্বল তাকে বাঁচিয়ে রাখার জন্য প্রকৃতির গাণিতিক নিয়মে তার প্রজনন ক্ষমতা তত বেশি রাখা হয়েছে। তাহলে এই পুরো সমীকরণে মানুষের অবস্থানটা কোথায়? আমরা মানুষরা তো নিজেদের খুব শক্তিশালী বলে মনে করি। সেটাই তো, আমাদের কাছে আধুনিক প্রযুক্তি আছে, সমুদ্রে বিশাল নৌবহর আছে, কিন্তু প্রকৃতির এই ক্ষুদ্র পতঙ্গদের কি আমরা সত্যিই নিয়ন্ত্রণ করতে পারি? এখানেই তো মানুষের সবচেয়ে বড় অসহায়ত্ব প্রকাশ পায়। যখন আমরা প্রকৃতির এই ক্ষুদ্রতম প্রাণীদের অজেয় বিশালত্বের দিকে তাকাই, তখন দেখি মানুষ একেবারেই অসহায়। আঙ্কেল পল খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন যে এই দুর্বল জাপ পোকারা মাঝে মাঝে মানুষের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়ায়। বইয়ের সেই দৃশ্যটার কথা মনে পড়ছে, যখন ডানাযুক্ত জাপ পোকার মেঘ আকাশে ওড়ে। এরা এত ঘন হয়ে একসাথে ওড়ে যে দিনের আলো পর্যন্ত ঢেকে যায়। হ্যাঁ, এরা এক এলাকা থেকে অন্য এলাকায় উড়ে যায়, ফলের বাগানে বা ফসলের মাঠে নেমে আসে, আর চোখের পলকে সব সবুজ উজাড় করে দেয়। মানুষ তার অহংকারে অন্ধ হয়ে ভাবে সে প্রযুক্তির জোরে সব নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু প্রকৃতি যখন তার সবচেয়ে ক্ষুদ্র, সবচেয়ে তুচ্ছ সৈন্যটাকে মাঠে নামায়, তখন মানুষের সমস্ত শক্তি, সমস্ত আধুনিক প্রযুক্তি ধূলিসাৎ হয়ে যায়। মানুষ ভয়ে কেঁপে ওঠে, কারণ তার পৃথিবীর সমস্ত সম্পদ, কৃষি ব্যবস্থা তখন চরম বিপদের মুখে পড়ে। সত্যি তাই, আমরা সমুদ্রের টনটন মাছ ধরে হয়তো নিজেদের বিজয়ী ভাবতে পারি। কিন্তু ডানাওয়ালা ছোট্ট একটা পোকা যখন বিলিয়ন বিলিয়ন সংখ্যায় আমাদের ফসলের মাঠে আক্রমণ করে, তখন আমাদের আর কিছু করার থাকে না। অতি প্রজননের এই অসীম শক্তির কাছে মানব সভ্যতা কতটা ক্ষুদ্র, এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, যে প্রজনন আর ধ্বংস, এই দুয়ের মধ্যে প্রকৃতিতে এক নিরন্তর এবং নির্মম যুদ্ধ চলছে। হ্যাঁ, আর এই যুদ্ধটা চলছে নিখুঁত গাণিতিক নিয়মে। অসাধারণ একটা বিশ্লেষণ হলো আজ। তবে আলোচনা শেষ করার আগে একটা নতুন চিন্তার খোরাক রেখে যাওয়া যাক। অবশ্যই, কি সেই ভাবনা? প্রতিদিন আমরা আমাদের চারপাশের প্রকৃতিকে খুব সাধারণ মনে করি, কিন্তু একবার ভেবে দেখার বিষয়ে, জলবায়ু পরিবর্তন বা মানুষের অবিবেচকের মতো কাজের ফলে যদি শুধু লেডিবাগ বা সোনালি চোখের ড্র্যাগনফ্লাইয়ের মতো একটা বা দুটো শিকারী প্রাণী পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, তবে কি ঘটবে? ভয়ঙ্কর একটা ব্যাপার হবে। প্রকৃতির এই অতি প্রজননের গাণিতিক হিসাব অনুযায়ী এই নিরীহ দেখতে জাপ পোকারা তো মাত্র কয়েক বছরের মধ্যেই পৃথিবীর সমস্ত কৃষি ব্যবস্থা ধ্বংস করে দিতে পারে। ঠিক তাই, আর মানবজাতিকে এক চরম দুর্ভিক্ষের মুখে ঠেলে দিতে পারে। প্রকৃতির এই সূক্ষ্ম ভারসাম্য আসলে কতটা ঠুনকো, তাই না? একদম, এই প্রশ্নটা সত্যিই ভাবিয়ে তোলে। ফিরে যাই আমাদের সেই শুরুর দৃশ্যটায়, গোলাপ গাছের কচি পাতার ওপর বসে থাকা সেই নিঃসঙ্গ একাকী সবুজ জাব পোকাটি। হ্যাঁ, পরের বার যখন বাগানে আনেন কোনো নিরীহ পোকা চোখে পড়বে, তখন দৃষ্টিভঙ্গিটা হয়তো অন্যরকম হবে। নিজেকে একবার প্রশ্ন করে দেখা যেতে পারে, এই একটা মাত্র ছোট্ট পোকা আর আমাদের চেনা পৃথিবীর ধ্বংসের মধ্যে ঠিক কতটা গাণিতিক দূরত্ব রয়েছে।